সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হাসান, প্রভাষক বাংলা। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ডিজিটাল পাঠ পরিক্রমা থেকে। আমরা গত ক্লাসে সমাসের প্রাথমিক আলোচনার মধ্যে আমরা সমাসের প্রকারভেদ এবং সমাসের কোনটা মানে কোন প্রকার সমাস কোন বিষয়টাকে প্রাধান্য দেয় সেই বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা তার একটু বিস্তারিত আলোচনা নিয়ে আজকে হাজির হয়েছি। আসলে আমাদের একটা প্রবলেম নিয়ে আমি একটা আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার হলে গিয়ে কখনোই কিন্তু আসে না একটি ব্যাস বাক্য দিয়ে দিল, আমাকে সেটি দেখে নির্ণয় করতে হবে কোনটা কোন সমাস। ব্যাস বাক্য দিয়ে নির্ণয় করতে গেলে একটু সহজ হয়, কিন্তু পরীক্ষার হলে আমাকে খুব কম সময়ের মধ্যে একটি সমস্ত পদ বা একটা শব্দ দেখে নির্ণয় করতে হবে কোনটা কোন সমাস। এই যে সমস্ত পদ দেখে সমাস নির্ণয় করতে হয়, এটা আমাদের কাছে একটু কঠিন মনে হয়, কিন্তু আজকে তোমাদের আমি একটা শর্টকাট ওয়ে আমি একটু শিখিয়ে দিই। সেই শর্টকাট ওয়েতে তোমরা একটু চিন্তা করে দেখবে সমস্ত পদটা দেখে সমাসটা নির্ণয় করা সহজ হয়ে গেলে, এবং সমাসটা যখন নির্ণয় করা সহজ হয়ে যায়, এরপরে এটার ব্যাস বাক্য করা খুব বেশি কঠিন কিছু মনে হয় না। আজকে তোমাদের আমি সেই সমস্ত পদ দেখে সমাস চেনার উপায়ের একটা শর্টকাট নিয়ম নিয়ে আলোচনা করব। অর্থাৎ সমস্ত পদ দেখে সমাস চেনার একটা উপায়। ঠিক আছে? সমস্ত পদ দেখে সমাস চেনার একটা উপায়। আমরা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস দেখে কিভাবে আমরা চিনব? এটা নিয়ে আমি একটু কথা বলি। দ্বন্দ্ব সমাস হাইফেন থাকে। যখন আমরা দ্বন্দ্ব সমাসকে চিনব, আমরা প্রথমে দেখব হাইফেন থাকে, অথবা ব্যাস বাক্যে এবং ও আর থাকে। আমরা দুটি বিষয় মনে রাখবো। সমস্ত পদে সবসময় কি থাকবে? একটা হাইফেন থাকবে। সবসময় থাকবে তা না, অধিকাংশ সময় থাকবে, আবার নাও থাকতে পারে। আবার ব্যাস বাক্যে বা ব্যাস বাক্য করতে গেলে আমরা তিনটা কনজাংশন এবং ও আর এই তিনটা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, দ্বিগু সমাস। দ্বিগু সমাস চেনার উপায় হচ্ছে একটা শব্দ থাকবে, ঠিক এই শব্দটার আগে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে। আমি আবারও বলছি, একটি শব্দ থাকবে এবং এই শব্দের আগে একটি সংখ্যাবাচক শব্দ থাকবে। তৃতীয় কথা হচ্ছে কর্মধারয় সমাস। এটা কিভাবে চিনব? হ্যাঁ, কর্মধারয় সমাসের সমস্ত পদটার মধ্যে আমরা দুটো অংশে ভাগ করব। একটা হচ্ছে পূর্বপদ, পরপদ। পূর্বপদ, পরপদ, এই যে একটা ডিসেকশন ওয়াইজ একটু ভাগ করে নিব, আমরা একটু ডিসেকশন করে নিব আরকি। সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকবে, নাউনের সাথে নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভের সাথে কি অ্যাডজেক্টিভ থাকতে পারে। এই ফরম্যাটে আমরা শব্দগুলো পাবো। তৎপুরুষ সমাস, একটি ক্রিয়াপদ তার পূর্বে একটি শব্দ থাকবে, বা আমরা বলতে পারি একটি শব্দ তার পরে একটা কি থাকবে? ক্রিয়াপদ থাকবে। এরপরে আসি অব্যয়ভাব সমাস। একটি শব্দ ঠিক তার পূর্বে কি থাকবে? একটা উপসর্গ থাকবে। আচ্ছা, বহুব্রীহি সমাস আমরা আগেও জেনেছি। এটা সবসময় কি তৃতীয় একটা অর্থকে প্রাধান্য দেয়। আমি আবার একটু ঘটনাগুলো বলে দিই। দ্বন্দ্ব সমাস এটা সবসময় কি করবে? সমস্ত পদে একটা কি থাকবে? হাইফেন থাকবে, অথবা ব্যাস বাক্যে এবং ও আর থাকবে। দ্বিগু সমাসে একটা শব্দের পূর্বে সবসময় একটা সংখ্যাবাচক শব্দ থাকবে। অর্থাৎ একটা শব্দের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ থাকে, যেমন পঞ্চনদ, পঞ্চ, এটা হচ্ছে একটা কি সংখ্যাবাচক শব্দ। আচ্ছা, তে মাথা, তিন মাথার সমাহার, তে মাথা। এই মাথা ঠিক তার আগে কি আছে? একটা তে আছে। এটা একটা কি সংখ্যাবাচক শব্দ। এই ফরম্যাটে যদি কোনো একটা শব্দ পাই, সেটা সবসময় আমরা কি বলবো? দ্বিগু সমাস। আচ্ছা, কর্মধারয় সমাস। নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ সমস্ত পদটার মধ্যে নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন, নাউনের সাথে নাউন, অথবা কি অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ, এই ফরম্যাটে তোমাদের এই এটা থাকবে। যেমন ধরা হয় মহতি যে কীর্তি, মহাকীর্তি। মহাটা কি? একটা অ্যাডজেক্টিভ। কীর্তিটা কি? অ্যাচিভমেন্ট, সবসময় নাউন। তাহলে যদি ভেঙে বলি, মহাকীর্তি, মহাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কীর্তিটা হচ্ছে কি একটা নাউন। আচ্ছা, কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা। কাঁচাটা কি? অ্যাডজেক্টিভ। মিঠাটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভে কি হবে? কর্ম আ কর্মধারয় সমাস। অর্থাৎ যদি এই ফরম্যাটে নাউনের সাথে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে নাউন, নাউনের সাথে নাউন, অথবা কি অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ পাই, তখন তাকে আমরা কি বলবো? কর্মধারয় সমাস। এরপরে আসি তৎপুরুষ সমাস। যেমন আমি বললাম ভাত রাধা। ভাতটা কি? একটা শব্দ। রান্না করা বা রাধা এটা একটা হচ্ছে কি ক্রিয়াপদ। বললাম হ্রদ দেখা। হ্রদটা হচ্ছে একটা শব্দ,
দেখাটা হচ্ছে একটা ক্রিয়াপদ। আমরা এই ফরম্যাটে যদি কোনো শব্দ পাই সেগুলোকে আমরা কি বলবো? তৎপুরুষ সমাস। এরপরে আসি অব্যয়ীভাব সমাস। বললাম তোমাদেরকে আপাদমস্তক আ সুন্দর লাগছে। ঠিক আছে? এই যে আপাদমস্তক, পা হতে মাথা পর্যন্ত। এই যে এটা একটা কি? উপসর্গ। আচ্ছা, বেলাকে অতিক্রান্ত এটাকে আমরা কি বলি? উদ্বেল। এটা একটা উপসর্গ। তাহলে উপসর্গের সাথে যদি কোন শব্দ থাকে তখন সেটাকে আমরা কি বলবো? অব্যয়ভাব সমাস। এরপরে আসি, আশিতে বিষ যার। আশি মানে কি? আশি মানে হচ্ছে দাঁত। দাঁতের মধ্যে বিষ যার। এটা আমরা স্পেসিফিক সাপকেই বোঝাই। তৃতীয় একটা পদ। ঠিক আছে? এখন তুমি বলতে পারো আ আমার দাঁতে কি বিষ নাই? অবশ্যই আছে। আমি যদি সাপকে কামড় দেই, সাপ বাঁচবে? বাঁচবে না কিন্তু। কিন্তু আমার দাঁতের বিষ আর সাপের দাঁতের বিষ ২ টা কিন্তু ভিন্ন। তারপরেও কথা হচ্ছে ৮০-২০ বলতে স্পেসিফিক ভাবে আমরা সাপকে বোঝাই। যার কারণে এটাকে আমরা বলব তৃতীয় অর্থ। এই তৃতীয় অর্থ যদি প্রকাশ করে তখন তাকে আমরা কি বলব? বহুব্রীহি সমাস। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা আ বিস্তারিতের মধ্যে ১ম এ আসি দ্বন্দ্ব সমাস। এখন তোমাদের কাছে আমার একটা সহজ প্রশ্ন। দ্বন্দ্ব শব্দের অর্থটা কি? দ্বন্দ্ব অর্থ কি? তো আমরা ছোটবেলায় জানতাম দ্বন্দ্ব শব্দের অর্থ আবার কি? দ্বন্দ্ব মানে হচ্ছে মারামারি, হ্যাঁ? দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া, দ্বন্দ্ব মানে হচ্ছে একজনের সাথে আরেকজনের বিরোধ। এই ছোটবেলা থেকে কিন্তু আমরা এই বিষয়টাই পড়ে আসছি। দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া, দ্বন্দ্ব মানে হচ্ছে বিরোধ, দ্বন্দ্ব মানে হচ্ছে মারামারি, দ্বন্দ্ব মানে হচ্ছে কন্ট্রাডিকশন, হ্যাঁ? অ্যান্টাগনিস্টিক কন্ট্রাডিকশন এই অনেক কিছু সম্পর্কে আমরা দ্বন্দ্ব দিয়েই একভাবে শেষ করে দিই। কিন্তু সমাসের ক্ষেত্রে দ্বন্দ্বের অর্থটা কিন্তু সেরকম না। সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া। আমি আবারও বলছি, সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া। অর্থাৎ জোড়ায়, জোড়ায় যে সমাস হয় তাকে আমরা কি বলি? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? আচ্ছা। এখন দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলি। সৈন্য সামন্ত। এটাকে আমরা যদি ভাঙতে চাই, আমি কিন্তু এর আগেও বলেছি, আমরা ভাঙতে গেলে ৩ টা অব্যয় বা ইংরেজিতে যেটা বলো তোমরা কনজাংশন ৩ টা জিনিস ব্যবহার করব। এবং, ও, আর। এছাড়া কিছুই আমরা ব্যবহার করব না। সৈন্য সামন্ত এটাকে আমরা ভাঙবো কিভাবে? সৈন্য ও সামন্ত। এখন এই যে সৈন্য সামন্ত এর মধ্যে পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই কিন্তু একটা প্রাধান্য থাকবে। সৈন্য, সামন্ত। সৈন্যকে বাদ দিয়ে সামন্ত হবে না, আবার সামন্তকে বাদ দিয়েও কিন্তু সৈন্য হবে না। অর্থাৎ উভয় পদেরই কি থাকবে? একটা প্রাধান্য থাকবে। আচ্ছা, আরো একটা উদাহরণ দেই। অহিনকুল, ওহি ও নকুল। ওহিকে বাদ দিয়ে নকুল হবে না, নকুলকে বাদ দিয়ে ওহি হবে না। উভয়ের মধ্যে কি একটা বিরোধ অর্থ প্রকাশ করে। আচ্ছা, নাক মুখ আমরা অনেক সময় বলি না, নাক মুখ ধুয়ে আসো। বাহির থেকে আসছো, নাক মুখ। তখন আমরা কি নাক ও মুখ আরো অনেক কিছু ধুই আমরা। আয় ব্যয়, আয় ও ব্যয়। দেখো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ও কিন্তু ব্যবহার করছি। অর্থাৎ ব্যাস বাক্য করতে গেলে আমাদের এই ওটা খুব বিশদভাবে কি হয়? ব্যবহৃত হয়। ঠিক আছে? এখন আমরা আসি দ্বন্দ্ব সমাসের মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট আমাদের বুঝতে সমস্যা হয়। অলোক দ্বন্দ্ব। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, অলোক শব্দের অর্থটা কি? অলোক শব্দের সাধারণ অর্থ হচ্ছে যাহা লোপ পাবে না। অলোক শব্দের অর্থ হচ্ছে কি? যা লোপ পাবে না। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, কি লোপ পাবে না? এখন কি লোপ পাবে না? আসলেও একটা কথা, কি লোপ পাবে না? এখানে বিভক্তি লোপ পাবে না। অর্থাৎ যে সকল সমাসে বিভক্তি লোপ পাবে না তাকে আমরা কি বলবো? অলোক সমাস। তাহলে অলোক দ্বন্দ্ব যেহেতু আমরা পড়ছি তাহলে কি বলবো? যে সকল দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না তাকে আমরা কি বলবো? অলোক দ্বন্দ্ব। আমি আবারও বলছি, যে সকল দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না তাকে আমরা কি বলবো? অলোক দ্বন্দ্ব। ঠিক আছে? এখন এই অলোক দ্বন্দ্বটা কিভাবে হয়? একটু দেখেন। যেমন যে সমস্ত সমাসে বিভক্তি লোপ পায়, এটা আগেও বলেছি, এখন আসি। দুধে ও ভাতে। এখন আমি আমরা তোমরা যখন 9 এ পড়েছো একটা কবিতা আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সে কিন্তু লিখতে পারত, আমার সন্তান যেন থাকে দুধ ভাত। তো দুধ ভাত আমরা যখন ছোটবেলায় খেলতে যাইতাম, হ্যাঁ? আমরা যখন গোল্লা ছুট খেলতাম, হ্যাঁ? অথবা অনেক কিছু খেলতাম না?
তখন আমরা যখন ছোটদেরকে কি বলি, ও হচ্ছে দুধবাক, মানে ওকে খেলোয়াড় হিসেবে ধরা যাবে না। তো আমার সন্তান জানে থাকে দুধে ভাতে, অর্থাৎ কি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানে সুখ সমৃদ্ধির মধ্যে যেন থাকে। এই যে দুধে ও ভাতে, দুধে একার আছে, এটা একটা বিভক্তি, ভাতে এখানে একটা একার আছে, এটা একটা কি বিভক্তি। এখন সমস্ত পদ যখন আমরা নির্ণয় করতে গেলাম বা সমস্ত পদ যখন আমরা বানাতে গেলাম বা সবগুলো পদকে যখন একত্র করতে গেলাম, তখন এই দুধে ভাতে, ঠিক আছে, এই দুধে ভাতে এখান থেকে আমি কিন্তু বিভক্তিগুলোকে কি করিনি, লোপ পাইনি, যা ছিল ওখানে তাই, জাস্ট ওটা চলে গেছে। এই যে সমস্ত পদে বিভক্তি লোপ পেল না, এই সমস্ত সমাসকে আমরা কি বলবো, অলুক দ্বন্দ্ব সমাস। আমি আরো কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। জলে স্থলে, আমরা কিন্তু বলি না জলে স্থলে দিয়ে জলস্থল, এটা কিন্তু আমরা বলি না, আমরা কি বলি জলে স্থলে, অর্থাৎ বিভক্তি কিন্তু কখনো কি হবে না, লোপ পাবে না। কাগজে কলমে প্রমাণ আছে তুমি দুর্নীতি করেছো, বললাম কাগজে কলমে একার আছে, তাহলে বিভক্তি কি লোপ পায় না, ঠিক আছে। তাহলে এই যে যে সকল দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না তাদেরকে আমরা কি বলবো, অলুক দ্বন্দ্ব। আমি আবার বলছি, যে সকল দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না তাদেরকে আমরা কি বলবো, অলুক দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্ব সমাসটার মধ্যে কোথায় লোপ পাবে না, সমস্ত পদে লোপ পাবে না, ঠিক আছে। তাহলে এখন আমরা আসি দ্বিগু সমাস। আচ্ছা, দ্বিগু সমাসটা কিভাবে আমরা পড়বো? দ্বিগু সমাস সম্পর্কে আমরা জেনেছিলাম একটা শব্দ, তার ঠিক পূর্বে একটা কি থাকবে, সংখ্যাবাচক শব্দ থাকবে। আমি আবারও বলছি, একটা শব্দ তার ঠিক পূর্বে কি থাকবে, একটা সংখ্যাবাচক শব্দ থাকবে। যদি একটি শব্দের পূর্বে একটি সংখ্যাবাচক শব্দ থাকে, তখন তাকে আমরা কি বলবো, দ্বিগু সমাস। আচ্ছা, দ্বিগু সমাসে আমরা চলে আসি। তাহলে আমরা একটু আগেও বলেছিলাম দ্বিগু সমাস আমরা কিভাবে বুঝবো, একটা শব্দ এর পূর্বে কি থাকবে, সংখ্যাবাচক শব্দ, এবং ওই শব্দটা কিন্তু বিশেষ্য হবে, ওই শব্দটা কি হবে, নাউন হবে, ঠিক আছে। যেমন আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে ফেলি। অষ্ট ধাতুর সমাহার, অষ্ট ধাতু, এই যে ধাতু এটা একটা নাউন বা বিশেষ্য, অষ্ট এটা একটা সংখ্যাবাচক শব্দ। তাহলে একটা শব্দের পূর্বে কি আমরা একটা সংখ্যাবাচক শব্দ পেয়েছি, যদি পেয়ে থাকি এটা কি হবে, দ্বিগু সমাস। আরেকটা উদাহরণ দিই, পঞ্চ নদের সমাহার, নদ এটা একটা নাউন বিশেষ্য, ঠিক এর আগে আছে কি পঞ্চ, অর্থাৎ পাঁচ, এটাও একটা সংখ্যাবাচক শব্দ। অর্থাৎ যে কোনো শব্দের পূর্বে যদি একটা সংখ্যাবাচক শব্দ থাকে তখন তাকে আমরা কি বলবো, দ্বিগু সমাস। এরপর আরো কিছু উদাহরণ দিই। তিন ফলের সমাহার, ত্রিফলা, ফল এর পূর্বে তিন, এটা একটা সংখ্যাবাচক শব্দ, যার কারণে এটা কি হবে, দ্বিগু সমাস। সপ্ত অহের সমাহার, সপ্তাহ, অহ, এই অহের পূর্বে একটা সপ্ত আছে, এই সপ্ত শব্দের অর্থ হচ্ছে সাত, সাতটা হচ্ছে কি একটা সংখ্যাবাচক শব্দ। এরপরে আসি, নয় রত্নের সমাহার, নবরত্ন, নবরত্ন হচ্ছে যে ইন্ডিয়ার যে আবার শাহরুখ খান ব্যবহার করে নবরত্ন তেল, সেটা কিন্তু না, নবরত্নের মধ্যে সকল রত্ন, 9টা রত্ন আছে, ঠিক আছে। এই 9টা হচ্ছে কি সংখ্যাবাচক শব্দ, যেহেতু এই জন্য এটা কি হবে, দ্বিগু সমাস। পাঁচ শেরের সমাহার, পশুরি, পাঁচ শেরের সমাহার, শেরের পূর্বে একটা পাঁচ শব্দটা আছে, পাঁচ হচ্ছে কি একটা সংখ্যাবাচক শব্দ, এটা হচ্ছে কি দ্বিগু সমাস। সপ্ত ঋষির সমাহার, সপ্তর্ষি, এই সপ্তর্ষিটা হচ্ছে কি একটি, সপ্ত শব্দটা কি, সপ্ত মানে হচ্ছে সাত, সাত ঋষির সমাহার, ঠিক আছে। এই সপ্তটাও হচ্ছে কি, যেহেতু সংখ্যাবাচক শব্দ, এটা কি হবে, দ্বিগু সমাস হবে। অর্থাৎ যে সকল শব্দের পূর্বে সংখ্যাবাচক শব্দ আসবে তখন তাকে আমরা কি বলবো, দ্বিগু সমাস। এখন দ্বিগু সমাসের আরো একটা ভ্যারিয়েন্ট আছে, আমাদের মধ্যে একটা কনফিউশন হয় দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি, এই দুটা নিয়ে একটু কনফিউশন হয়। আমরা হরহামেশাই এই সমস্যাটাই ভুগি যে কোনটা দ্বিগু কোনটা বহুব্রীহি সমাস। দুটার ভ্যারিয়েন্ট কিন্তু প্রায় একই, দেখতে চেহারাও একই, বাট প্রকাশ ভঙ্গিটা ভিন্ন। অর্থাৎ আমরা যখন একটু সূক্ষ্ম ভাবে এই বিষয়টাকে দেখতে যাব, আমাদের কনফিউজিং করে ফেলে বা কনফিউজ করে ফেলে, পরীক্ষার হলে গিয়ে আমরা হরহামেশাই কনফিউজড হই যে কোনটা দ্বিগু সমাস কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি। এই দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহির একটু সূক্ষ্ম পার্থক্য আছে, আজকে আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করছি। দ্বিগু, আচ্ছা দেখি আমরা তো দেখে নেই। তিন ভুজের সমাহার, ত্রিভুজ, তিন মানে কি,
ত্রি মানে কি? তিন, একটা সংখ্যাবাচক শব্দ। ভুজ মানে হচ্ছে বাহু। আচ্ছা, ত্রিভুজ, আচ্ছা, চার বাহুর সমাহার চতুর্ভুজ। এই প্রত্যেকটা দ্বিগু সমাস। আমরা সহজভাবে বুঝে নিলাম। একটু ভিন্ন আঙ্গিকে যাই। ১০ ভুজ আছে যার। প্রথম কথা হচ্ছে দশভুজা। আমি যদি নিজের কাছে ১০ টা হাত লাগিয়ে ঘুরে বেড়াই, আমাকে কেউ দুর্গা বলবে? বলবে না। ১০ টা বাহু, ৩ বাহু বলতে ত্রিভুজকেই বোঝায়, অন্য কিছুকে বোঝায় না। চতুর্ভুজ বলতে ৪ বাহু বলতে চতুর্ভুজকে বোঝায়, ৫ বাহু বলতে পঞ্চভুজকে বোঝায়, ৬ বাহু বলতে ষড়ভুজকে বোঝায়। কিন্তু যখন ১০ বাহু হয়ে যায় তখন স্পেসিফিক দুর্গা দেবীকেই বোঝায়। এটা কিন্তু আমাকে ১০ টা হাত লাগিয়ে ঘুরে বেড়াই, আমাকে কিন্তু আ দুর্গা বলবে না। তো ১০ ভুজ আছে যার বা ১০ ভুজের সমাহার যে যেটাই লেখো, বাট বহুব্রীহি সমাজ যেহেতু ব্যক্তিবাচক বা বস্তুবাচক বোঝায়, স্পেসিফাই করে দেয়, স্পেসিফিক বিষয়গুলোকে বোঝায়। যার কারণে এটা আমরা কি বলবো? ১০ ভুজ আছে যার। এইভাবে আমরা ব্যাস বাক্যটা করব। দশভুজা স্পেসিফিক দুর্গা দেবীকেই বোঝায়। এখন আরো যদি কারো ১০ হাত হয়, তাকে কেউ কখনো দুর্গা দেবী বলবে না। আরেকটা উদাহরণ দিই। ১০ আনন আছে যার, দশানন। এই দশানন রাবণ রাজাকে, রাজা রাবণকেই বোঝায়। এখন আমি যদি ১০ টা মুখ লাগিয়ে হি, হি করে হেসে বেড়াই, তাহলে আমাকে কেউ রাবণ বলবে না। তাহলে এই যে ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো হচ্ছে কি? এটা স্পেসিফিক ত্রিভুজ, চতুর্ভুজ স্পেসিফিক আছে। বাট এগুলো সব কি? দ্বিগু সমাস। বাট স্পেসিফিক ব্যক্তির কাছে যখন চলে যায়, বিশেষ্যের পরিবর্তে ব্যক্তির কাছে যখন চলে যায়, বস্তুর কাছে যখন চলে যায়, তখন সেটা কি হয়ে যায়? সংখ্যাবাচক বহুব্রীহি। আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, আমি আরো একটা উদাহরণ দিই। ৪ রাস্তার সমাহার, চৌরাস্তা। ৪ রাস্তার সমাহার, চৌরাস্তা। যেহেতু আছে ৪ রাস্তা। এখানে চৌরাস্তা বলতে কিন্তু রাস্তাই বোঝায়। অন্য কিছুকে বোঝায় না। চৌরাস্তা বলতে কি বোঝায়? রাস্তাকেই বোঝায়। আরেকটা দিন। ৩ মোহনার সমাহার, ত্রিমোহনা। ৩ টা মোহনাকেই বোঝায়। অন্য কিছুকেই কিন্তু বোঝায় না। কিন্তু অপরদিকে একটু দেখি। ৩ তার আছে যার, সেতারা। এখন আমাদের ঘরের মধ্যে লাইট আছে, ফ্যান আছে, ফ্রিজ আছে, এসি আছে, অনেক যন্ত্রপাতি আছে। প্রত্যেকটার মধ্যেই কিন্তু ৩ টা তার আছে। কোনটায় ৪ টা আছে, কোনটায় বেশিও আছে। এখন ৩ তার হলেই কি তাকে আমরা আ সেতারা বলবো? এখন ৩ তার যদি আমার নাকের মধ্যে লাগিয়ে গিটার বাজাইতে চাই, এটাকে কি সেতারা বলবে? বলবে না। সেতারা বলতে স্পেসিফিক একটা বাদ্যযন্ত্রকেই বোঝায়। ৩ তার যেকোনো জায়গায় থাকলেই যে তাকে সেতার বলবে তা কিন্তু না। সেতার স্পেসিফিক একটাই। আরেকটা বোঝায়। ৪ চাল আছে যার। এখন যদি আমি ৪ টা টিনের ফালি এনে রাস্তার মধ্যে বা ঘরের উঠোনের সামনে ফেলে রাখি, আমি যদি বলি এটা আমার চৌচালা ঘর, মানুষ কি বলবে? পাগল হয়ে গেছে। কিন্তু চৌচালা বলতে স্পেসিফিক ঘরকেই বোঝায়। বুঝাতে পেরেছি? তো এই যে এগুলো হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা, এরপরে যাই। ৩ পা আছে যার। তেপায়া। তেপায়া বলতে স্পেসিফিক টেবিলকেই বোঝায়। এখন আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, আমাদের আমাদের শরীরে সেই রকম যখন শক্তি সামর্থ্য থাকে না, তখন তাকে আমরা কি বলি? তেপায় ৩ পায়ে ভর করে চলে। কিন্তু ওই তেপায়া বলতে টেবিল, তাহলে কি দাদু বা দাদা যে আছে তাকে বলবো, "দাদা একটুই হও, তোমার উপরে চা রেখে খাই।" এরকম তো বলা যাবে না। ৩ পা আছে যার, ৩ পা বলতে টেবিলকেই বোঝায়। অর্থাৎ টেবিল বানাতে হলে কমপক্ষে ত্রিমাত্রিক বা ৩ টা পা লাগবেই। তুমি ৩ পা ছাড়া কখনোই টেবিল আবিষ্কার করতে পারবা না বা টেবিল বানাতে পারবা না। আচ্ছা, আরো কিছু দেই। ৪ হাত আছে যার, ৪ হাতি। ১০ গজ পরিমাণ যার, ১০ গজি। এগুলো হচ্ছে সব স্পেসিফাই করা, স্পেসিফিক করা। ঠিক আছে? এখন দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে পার্থক্য হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সবসময় স্পেসিফিক একটা বিষয়কে বোঝায়। ঠিক আছে? সংখ্যাবাচক বহুব্রীহি সবসময় কি করে? স্পেসিফিক একটা বিষয়কে বোঝায়। দশভুজা দুর্গাই, দুর্গা দেবী। দশানন রাজা রাবণী। কিন্তু চৌরাস্তা বলতে রাস্তা ছাড়া কিন্তু আ আ অন্য কিছুকে বোঝাবে না। রাস্তা ছাড়া বলতে আকাশের রুটকে বোঝাবে না। হ্যাঁ? চৌরাস্তা বলতে আমাদের ভূমিতে যে ৪ টা রাস্তার একত্রে মিলন আছে সেটাকেই বোঝায়। ৩ টা রাস্তার মাথা যখন একত্রে মিলিত হয় তাকে তেমাথা বলে। ঠিক আছে? অর্থাৎ সংখ্যার ধারণা থাকবে, বাট অর্থ যখন তৃতীয় হবে তখন তাকে আমরা কি বলবো?
সংখ্যাবাচক, হ্যাঁ, বহুব্রীহি সমাস। আর যখন সাধারণ সংখ্যার সাথে একটা নাউন বা নাউন বসবে তখন তাকে আমরা কি বলবো? দ্বিগু সমাস। তাহলে এই যে আমরা দ্বিগু সমাসটা পড়ে ফেললাম, এই দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস আমি আবার একটু রিভিউ করছি। দ্বন্দ্ব হচ্ছে ২ টা পদেরই প্রাধান্য থাকবে এবং জোড়ায়, জোড়ায় থাকবে। দ্বন্দ্ব শব্দের অর্থই হচ্ছে কি? জোড়া। আর দ্বিগু সমাসে দ্বি মানে হচ্ছে ২ আর দ্বিগু মানে হচ্ছে সমাহার। হ্যাঁ? একটা সমাহার বোঝাবে। একটা এক্সাগ্রেশন বোঝাবে। মানে একত্রীকরণ বোঝাবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। সমাজ সম্পর্কে এই দ্বন্দ্ব এবং দ্বিগু এটা নিয়ে আমার মনে হয় তোমাদের আর কারো কোনো সমস্যা থাকবে না। যদি আবার কোনো সমস্যা দেখা দেয়, আমরা আবার নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।